আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 3 দিনে ৩৯.৩ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ। ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা। ইরানে ছড়িয়ে পড়েছে সংঘাত, প্রাণহানি, ৩৪ বিক্ষোভকারীর মৃত্যুর দাবি। সর্বশেষ জানাবো দীপু হত্যার লাশ পোড়ানোয় নেতৃত্ব দেয়া যুবক গ্রেফতার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 3 দিনে ৩৯.৩ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আসাদুজ্জামান। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে মাত্র 3 দিনে ৩৯,৬৬,৫৫৬ টাকা পেয়েছেন। বুধবার রাতে তিনি এ তথ্য তার ফেসবুক পেজে জানিয়েছেন। ভোটার সংখ্যা অনুযায়ী এই আসনের তার নির্বাচনী ব্যয়সীমা ৩৩,২১,০১০ টাকা। দেশ ও বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান যদি অনুদান পরীক্ষা করতে চায় তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশে ১৯,২৩,৫৫২ টাকা, নগদ মারফত ২,৩৫,০৫৬ টাকা, ব্যাংক হিসেবে ১৮,০৭,৯৪৮ টাকা পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদান পেয়েছেন ৩৯,৬৬,৫৫৬ টাকা। সব মিলিয়ে মোট অনুদান দাঁড়িয়েছে ৩৯,৬৬,৫৫৬ টাকায়। তিনি আরও বলেন, তার নির্বাচনী আসন মোলাদীব ও বাবুগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩,৩২,১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে নির্বাচনী খরচের সীমা ৩৩,২১,০১০ টাকা। অতিরিক্ত অনুদান সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কের পুনর্গঠনে একটি নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। অনলাইন ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে আটলান্টিক কাউন্সিলের এই সিনিয়র ফেলো উল্লেখ করেছেন, দীর্ঘদিনের তিক্ততা ঝেড়ে ফেলে ভারত এখন বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুন ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা এবং ঢাকায় জানাজায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির এই কৌশলগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। কুগেলম্যানের মতে, জামাতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে আসায় বিএনপি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়, যা বর্তমানে ক্রিকেটের ময়দান পর্যন্ত গড়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে। কুগেলম্যান তার বিশ্লেষণে দেখিয়েছেন, একদিকে বাংলাদেশিরা বিশ্বাস করেন ভারত দীর্ঘদিন ধরে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, অন্যদিকে ভারতীয়দের ধারণা হাসিনাবিহীন বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান ঘটছে। শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানানো ঢাকার অবস্থানকে আরও কঠোর করেছে, বিশেষ করে যখন বাংলাদেশি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এই সম্পর্কের উন্নয়নের পথে বড় বাধা হিসেবে কাজ করছে। বাংলাদেশে প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী, যা নতুন সরকারের রাজনৈতিক পরিসর সংকুচিত করতে পারে। অন্যদিকে ভারতের সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ ও বাংলাদেশে কিছু মানবাধিকার কর্মীর ওপর হামলার ঘটনা দিল্লির দৃষ্টিভঙ্গিকে আরও কঠোর করেছে। তবে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাক এবং সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার পরোক্ষ ইঙ্গিত ভারতকে আশাবাদী করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্পষ্ট করেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে কেবল সম অধিকার ভিত্তিক। পরিশেষে কুগেলম্যান মনে করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দুই দেশের জন্য সম্পর্কের বরফ গলানোর এক বড় সুযোগ। তবে এই পথ তখনই সুগম হবে যখন উভয় পক্ষ রাজনৈতিক ঝুঁকি নিয়ে আপোষ করতে সম্মত হবে। ভারত ইতিমধ্যে জানিয়েছে তারা বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাই সম্পর্কের এই পুনর্গঠন নির্ভর করছে দিল্লি ও ঢাকার আগামী দিনের নেতৃত্বের সাহসিকতা ও বাস্তবমুখী কঠোর নীতির ওপর। দুই দেশের সাধারণ মানুষের আবেগ ও রাজনৈতিক বাস্তবতাকে সমন্বয় করে একটি স্থিতিশীল ও মর্যাদাশীল সম্পর্কের ভিত্তি তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। ইরানে ছড়িয়ে পড়েছে সংঘাত, প্রাণহানি, ৩৪ বিক্ষোভকারীর মৃত্যুর দাবি।
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে এবং গত 11 দিনে অন্তত 34 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো। বুধবার 7 জানুয়ারি রাতেও দেশটির বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমানে ইরানের 31টি প্রদেশের 111টি শহর ও নগরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত 4 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিক্ষোভের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তা বাহিনীর গুলি ও টিয়ার গ্যাসের জবাবে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে প্রতিরোধ গড়ে তুলছে। বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লোদরেগান শহরে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে হাদি আজার সালিম ও মুসলিম মাহদাভিনাসাব নামে 2 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তেহরান, কাজভিন, বন্দর আব্বাস এবং পবিত্র শহর মাসহাদের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিক্ষোভকারীরা স্বৈরাচারীর মৃত্যু হোক এবং ধর্মীয় নেতৃত্বকে উদ্দেশ্য করে মোল্লারা বিদায় নাও স্লোগান দিচ্ছে। কোন কোন এলাকায় 1979 সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত পাহলভি রাজবংশের পক্ষেও স্লোগান শোনা যাচ্ছে। এবারের অস্থিরতার মূলে রয়েছে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার রিয়ালের নজিরবিহীন দরপতন এবং প্রায় 40% পৌঁছানো মুদ্রাস্ফীতি। গত 28 ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে প্রথম রাস্তায় নামেন, যা দ্রুত সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। দীপু হত্যার লাশ পোড়ানোর নেতৃত্ব দেয়া যুবক গ্রেপ্তার। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেয়া এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঢাকার ডেমরা থানার শারুলিয়া এলাকা থেকে বুধবার বিকালে তাকে আটক করা হয় বলে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। গ্রেপ্তার 25 বছর বয়সী ইয়াসিন আরাফাত ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি পাশের কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানিয়েছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত 18 ডিসেম্বর দীপু দাসকে হত্যার পর লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পরদিন দীপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় 150 জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত 22 জন গ্রেফতার হলো। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করে দীপুকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনে হিস্ট্রি স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেয় ইয়াসিন আরাফাত। গত 18 ডিসেম্বর হত্যাকাণ্ডের পর ইয়াসিন আত্মগোপনে চলে যায়। দীর্ঘ 12 দিন পলাতক অবস্থায় সে ঢাকার ডেমরা থানার শারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করে। আত্মগোপনের অংশ হিসেবে সে সুফা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে। দীপু হত্যা মামলায় এখন পর্যন্ত 21 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এর মধ্যে 18 জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 9 জন আসামি 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামিদের রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।